ভারতের ঠিক পূর্ব ভাগ এবং ভারতের ঠিক পশ্চিম ভাগ, একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান, এই দুই রাষ্ট্র এই মুহূর্তে অন্তত ভীষণভাবে চেষ্টা করছে এটা বলার ভীষণভাবে চেষ্টা করছে যে দেখুন সবকিছুতেই ভারত দায়ী, দেখুন যা হচ্ছে সেটা শুধুমাত্র ভারতই করছে, আমরা তো ধোয়া তুলসী পাতা, আমরা কিছু করছি না। আর আজকে সেটা নিয়ে কথা বলবো, দেখানোর চেষ্টা করব যে কেন এমনটা তারা করার চেষ্টা করছে, তাতে সুবিধে কার, দায় কার। একেবারে জিরো আওয়ারে আমি দেবারতীর সঙ্গে রয়েছি সৌমজিৎ, এবং যে বিষয়টা দেবারতী বললো যে আজকে অবশ্যই যেদিকে বিশেষ করে আমাদের নজর থাকছে যে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের যে পরিস্থিতি, এই দুটো ঘটনা নিয়ে আমরা নজর রাখবো। বাংলাদেশে এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তিনি কিন্তু যাচ্ছেন, আন্তোনিও গুতেরেস তিনি যাবেন। এই মুহূর্তে বাংলাদেশ কেন তিনি সফর করছেন সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকছে। দেবারতী, একদমই সৌম্য, এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ে আমরা কথা বলছি যে দেখো অ্যান্তোনিও গুতেরেস তিনি তো রাষ্ট্রপুঞ্জের এরকম একটা পদে রয়েছেন, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তার কাছে একাধিকবার রিপোর্ট গিয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশে, দিনের পর দিন আমরা দেখছি। সেই বিগত অগস্টের ঘটনা যদি সামনে আনি, এতবার ধরে বাংলাদেশে এত রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে, কখনো সংখ্যালঘু নিপীড়ন, কখনো মৌলবাদের আস্ফালন, কখনো এইভাবে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা এই ঘটনাও দেখেছি যে ওখানে যারা সংখ্যাগুরু সম্প্রদায় তাদেরও একাংশের উপর হামলার ঘটনা ঘটছে। এবং আওয়ামী লীগ তারা এই মুহূর্তে রাস্তাতে নামতেই পারছেন না, যে অবস্থা তৈরি হয়েছে। খুব অল্প সংখ্যায় একটি বা দুটি মিছিল আন্দোলন করার যদি চেষ্টা করছেন, র্যালি বার করার চেষ্টা করছেন, তাহলে সেখানেও কি ধরনের হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছেন উনি অ্যান্তোনিও গুতেরেস, এবং ইউনুসকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, যে ইউনুসের বারবার মুখ পুড়েছে গোটা দেশের কাছে, তার প্রতিবেশী দেশের কাছে এবং গোটা বিশ্বের কাছে। সেই ইউনুসকে নিয়ে কি কারণে অ্যান্তোনিও গুতেরেস তিনি এতটা গুরুত্ব সহকারে এই বৈঠক করছেন বা শরণার্থী শিবিরে যাচ্ছেন, সেখানে গিয়ে এই মুহূর্তে যে দাওয়াত, সেই দাওয়াতে অংশগ্রহণ করছেন। রমজান মাস চলছে, সেখানে এই দাওয়াতে অংশগ্রহণ করা, অর্থাৎ এটা কোথাও যেন বোঝানোর বা বলারও চেষ্টা হচ্ছে। আমি জানি না যে এই রাষ্ট্রপুঞ্জও কিন্তু সমালোচনা করেছে বাংলাদেশের, আর আজকে তারা কোথাও একটা এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে না, অল ইজ ওয়েল। একেবারেই সেদিকেই অবশ্যই যে এই মুহূর্তে অ্যান্তোনিও গুতেরেসের এই যে সফর, এবং তুমি যেমনটা বললে যে তিনি এই যে দাওয়াতে অংশগ্রহণ করবেন, ঠিক কি বার্তা দিতে চাইছে রাষ্ট্রপুঞ্জই বা কি বার্তা দিতে চাইছে, এবং এই যে সফর তুমি যেমনটা বললে যে ইউনুসের সঙ্গে তিনি যাবেন যে এই দাওয়াতে, এবং পাশাপাশি তুমি যে বললে যেমন রোহিঙ্গাদের যে স্থান সেখানেও তিনি সফর করবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশও বা কি বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনুস, তিনি কি বার্তা দেবেন এর মাধ্যমে, সেদিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। একদম। জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে ইতিমধ্যে যোগদান করেছেন, তার সঙ্গে কথা বলবো, তাকে প্রথমেই স্বাগত জানাবো। আর্যদা, একাধিকবার আপনার সঙ্গে অনুষ্ঠান করেছি, কিন্তু এই পরিস্থিতি কখনো তৈরি হতে পারে আগামী সময়ে? কারণ আমরা যেটা দেখছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম, হয়তো জানি না, এটা আপনার কাছ থেকে ব্যাখ্যা পেলে আরো সুবিধে হয়, যে রাষ্ট্রসংঘের তরফ থেকে বা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তিনি এই মুহূর্তে রয়েছেন এখানে, বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে কথা বলছেন, মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন, রোহিঙ্গা শিবিরে তাদের নাকি দাওয়াত রয়েছে, ইত্যাদি ইত্যাদি শুনছি। তাহলে কোথাও কি আন্তর্জাতিক স্তরে যেভাবে বাংলাদেশের মুখ পুড়েছিল বিভিন্ন ইস্যুতে, সেটাতেই কোথাও মরণ লাগানোর চেষ্টা হচ্ছে? আর যদি সেই চেষ্টা হয়ে থাকে, কার অঙ্গুলি হেলনা হচ্ছে? আপনার কোথায় মিউট আছে আর্যদা, একটু যদি মিউটটা অন করেন। হ্যাঁ বলুন বলুন। ঠিক আছে, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ বলুন। আচ্ছা, দেখুন, ইউএন হচ্ছে একটা রাষ্ট্রপুঞ্জ, একটা সম্পূর্ণ করাপ্টেড অর্গানাইজেশন। এটা আমি ডে 1 থেকে বলে আসছি, মেনটেন করে আসছি, অনেক 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 দিন ধরে বলে আসছি। এবং ইউনুস তো একটা সুদখোর ব্যবসায়ী। উনি কত টাকা খাইয়েছেন, প্রথমত আপনার যে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটসের মানবাধিকার যে বিভাগ আছে, তার যে মহাপ্রধান ভলকার টার্ককে, সে তিনিই জানেন। এবং ভলকার টার্ক, আপনাদেরকে আমি বারবার বলেছি যে রিপোর্টটা পেশ করেছেন, বিশেষ করে গাজীপুর, রংপুর, যেখানে যে সমস্ত হামলা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, যেখানে
নির্বিচারে যারা অপরাধ করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাদের ওপরে অপরাধ সংঘটিত হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো সেই সমস্তগুলো ইগনোর করে তিনি তাদেরকেই দায়ী করেছেন। এই ভল্টার টার্ক তার রিপোর্টে এটা আমি আগেই বলেছি। আর অ্যান্টোনিও গুতেরেস উনি কোন স্পর্ধায়, আমি একদম খুব মন দিয়ে শুনুন এবং আমাকে বলতে দিন ভালো করে, কোন স্পর্ধায় কোন সাহসে অ্যান্টোনিও গুতেরেস আজকে বাংলাদেশ সফর করছেন। অ্যান্টোনিও গুতেরেসের এইটা বোঝা উচিত, এটা ভারতের পরিপ্রেক্ষিতে আমি বলছি না, সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা তুলছি আজকে এই কথাটা। আজকে ইউএন এর কোন রুল পারমিট করে ইউএনকে, রাষ্ট্রপুঞ্জকে কোন রুল পারমিট করে রাষ্ট্রপুঞ্জে, যেখানে একটা দখলদার সরকার, দখলদার যদি কোনো দেশে আজকে ধরুন যেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ইলেক্টেড নির্বাচিত প্রধানমন্ত্রী ভারতে এক্সাইল, সেইখানে একটা দখলদার সরকার এসে একটা আদালতের কলমের খোঁচায় টোটাল সংসদটাকে অবলুপ্ত করে দিয়ে দখলদারি করে বসে আছে এবং আপনার সেখানে অপশাসন, দুষ্কর্ম, সব রকমের মহিলাদের সম্ভ্রম, বাচ্চাদের ওপর অকথ্য যৌন অত্যাচার, মহিলাদের ওপর অত্যাচার, সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে, ডাকাতি, রাহাজানি ইত্যাদি। এই খবর ওনার কাছে নেই, এটা বিশ্বাস করতে হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, গত পরশু আমি একটা ইউএনকে ইমেল করেছি যথার্থ জায়গায় এবং আমি জানতে চেয়েছি, যেখান থেকে জানতে চাওয়া যায় যে কোন অধিকারে ইউএনের কোন রুল পারমিট করে অ্যান্টোনিও গুতেরেসের এই সফর। আমি তাদের কাছ থেকে 48 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো উত্তর পাইনি। তো যদি উত্তর পাই আমি নিশ্চয়ই জানাবো। তবে আমি একজন সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে আমি জানতে চেয়েছি, যেহেতু আমি বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আসি, আমি সেই হিসাবে সেই অধিকারে আমি এইটা জানতে চেয়েছি। তো এই হচ্ছে অবস্থা। আর সেইখানে আপনারা জানবেন যে এখানে ইউএনের সবসময় একটা ইসলামিস্ট উগ্রপন্থীদের প্রতি সহানুভূতি থাকে, যেটার উপরে ডোনাল্ড ট্রাম্পও পর্যন্ত ক্ষুব্ধ। তার যে কাউন্টার টেররিজমের চিফ ডক্টর সেবাস্টিয়ান গোরকা, তিনি ক্ষুব্ধ, তুলসি গাবার্ড ক্ষুব্ধ, আপনার মার্কো ওনার নামটা কি, মারিও রোবারিও বা কিছু, ওনার যে আপনার বিদেশ সচিব, তিনি ক্ষুব্ধ। তারপরে মাইক ওয়ালস, ওনার যিনি এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি ক্ষুব্ধ, সবাই ক্ষুব্ধ। মার্কো রবিও উনি আসছেন এবং তুলসি গাবার্ড ভারতে আসছেন। তার ফল কি দাঁড়ায় সেটা দেখতে হবে, কিন্তু এইটা খুব সাংঘাতিক ব্যাপার হচ্ছে। এটা মানে ওদের স্পর্ধার চরমতম সীমায় রাষ্ট্রসংঘ পৌঁছে গেছে, যেখানে ইমরান খানের মতন একজন উগ্রপন্থী প্রাইম মিনিস্টারকে যা তা কথা বলতে দেওয়া হয় ওদের প্ল্যাটফর্ম থেকে। আর সেইখানে আর একটা জিনিস জানবেন, অজিত ডোভাল, খুব ইম্পর্টেন্ট এটা, অজিত ডোভাল এখানে আমাদের ওয়াকিরুজ্জামান, যিনি বাংলাদেশের সেনাবাহিনীর চিফ, তাকে অত্যন্ত সাহায্য করেছেন। পুরো পরিস্থিতি বাংলাদেশের গত 48 ঘন্টায় 72 ঘন্টায় সাংঘাতিক অবস্থা হয়েছিল এবং আমাদের পররাষ্ট্র দপ্তরের 4জন অফিসার সেখানে ছিলেন গুলশানে এবং তারা অনেক কিছু কাজ করেছেন অজিত ডোভালের নির্দেশে। সেগুলো বলতে গেলে একটা মহাভারত লেখা হয়ে যাবে, কিন্তু পাকিস্তান বুঝে গেছে ভারতের ক্ষমতা এবং যার ফলে ওয়াকারুজ্জামান প্রাণে শুধু বেঁচে যাননি, তিনি দখল নিয়ে নিয়েছেন অনেক সেনা ক্যাম্পের এবং যে সমস্ত মেজর জেনারেলকে কালকেই আমি বলেছি, সেগুলো রিপিট করতে চাইছি না, তাদেরকে গৃহবন্দী করেছেন। তাদের টার্গেটে আরও 29 জন আছে। পিনাকি ভট্টাচার্যের প্রাণ সংশয়, ইলিয়াস হোসেনের প্রাণ সংশয়, এটা পরিষ্কার জেনে রাখবেন, যে কোনো দিন তাদেরকে এলিমিনেট করা হবে। এবং তার সঙ্গে আপনার যেটা ব্রিটিশ হাই কমিশনার, চিন্তা করুন, ব্রিটিশ হাই কমিশনার জামাতের লিডারের সঙ্গে মিট করেছেন। ব্রিটিশরা কিভাবে ইনভলভ,
এবং তাদেরকে বলেছেন এই অজিত ডোভালের মানে সঙ্গে পেরে না উঠে তারা বলেছেন জামাতকে চুপ করে যেতে এখনকার মতন। এই হচ্ছে অবস্থা। পুতিন এবং ট্রাম্পের একটা মিটিং আছে সৌদি আরবিয়ায়, সেইটার দিকে আমরা তাকিয়ে আছি। এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এবং কুয়েত থেকে একজন মেজর জেনারেল আছে ওদের, তার উপরে টার্গেট করা আছে। তিনি হয় এলিমিনেটেড হবেন আর নয় তাকে গৃহবন্দী করা হবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর্যবাবু, আমরা যেটা বুঝতে পারছি যে এই মুহূর্তে অবশ্যই আমাদের বাংলাদেশের এদিকে তো নজর থাকছেই, যেদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস এবং আমরা জানি যে রাষ্ট্রপুঞ্জের সচিব তিনি যে আজকে এবার যে সফর করছেন, এই সফরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পরবর্তীতে কি বার্তা দেওয়া হচ্ছে এর মাধ্যমে সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে পূর্ব ভারতেরও যে একটা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, পাকিস্তানের এই মুহূর্তে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, বিএল-এর আমরা জানি দেবারতী এই মুহূর্তে যেখানে আমরা দেখেছি যে একটা এই মুহূর্তে সেখানে একটা পরিস্থিতি যে দেখতে পাওয়া গিয়েছে, এই ঘটনায় কিন্তু ভারতকেই দায়ী করা হচ্ছে। ভারতের পূর্ব দিকের যে দেশটা, সেই দেশটার ভেতরে অনেক গন্ডগোল, অশান্তি ইত্যাদি রয়েছে। অন্যদিকে ভারতের একেবারে পশ্চিম ভাগে যে দেশটা অর্থাৎ পাকিস্তান, তাদের তো জন্মের পর থেকেই মোটামুটি অশান্তি লেগে রয়েছে। তাদের জীবনের একটাই লক্ষ্য, একটাই দাবি, একটাই উদ্দেশ্য, কিভাবে ভারতকে মেলাইন করা যায় বিভিন্নভাবে। আর যাই হয়ে যাক না কেন, ওই নন্দ ঘোষ টাইপের একটা বিষয় যে দায় ভারতের ওপর চাপিয়ে দেওয়া। যেটা ঘটেছে আপনারা জানেন যে বালুচ লিবারেশন আর্মি তারা একটি ট্রেন হাইজ্যাক করে এবং প্রচুর মানুষকে পণবন্দি করেন। এবং যে খবর আমরা পাচ্ছিলাম যে পাকিস্তানি সেনা একাধিক তাদের মৃত্যু হয়েছে এই ঘটনায়। যদিও এই সম্পূর্ণ দাবি, অর্থাৎ যেটা বিএল-এর তরফ থেকে দাবি করা হয়েছিল যে 150 জনকে হত্যা করা হয়েছে, সেই দাবির বিরোধিতা করছে পাক আধিকারিকরা। যেটা তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এটার সঙ্গে যে দাবি বিএল-এর তরফ থেকে করা হয়েছে সেটা কোনোভাবেই ধোপে টিকছে না এবং সমস্ত পণবন্দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এইরকম কিছু দাবির পাশাপাশি খুব আশ্চর্যজনকভাবে একটা দাবি পাকিস্তান করছে, সেটা হচ্ছে যে ভারত নাকি এই সব কিছুর জন্য দায়ী। পাকিস্তান দীর্ঘদিন ধরে বালুচ সমস্যার সমাধান করতে পারছে না আর দায় চাপাচ্ছে ভারতের ওপর। এটা তো হাস্যকর একটা ঘটনা, হাস্যকর একটা দাবি। সোম, একেবারেই আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের অনেক এই মুহূর্তে ডামাডোল পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে। একাধিক ঘটনা এর আগেও সামনে এসেছে, কিন্তু এই মুহূর্তে যে একটা বড় ঘটনা, এইভাবে যে পণবন্দি করা হয়েছে হাইজ্যাক করে যাত্রীদের, এই ঘটনায় আবারও আমরা, তুমি যেমনটা বলেছে, ভারতের ওপর দায় চাপানো হচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আর্যবাবু। আমি আর্যবাবুর কাছে জানতে চাইবো যে আর্যবাবু, এই যে পাকিস্তানের এই মুহূর্তে যে পরিস্থিতি, কি বলবেন? দেখুন, প্রথম কথা, এই পাকিস্তানের যারা আছেন, বালুচরা যারা আছেন, তারা অত্যন্ত সুশিক্ষিত সভ্য সমাজ। প্রথমেই আমি এই কথাটা বলিনি, প্রত্যেকবার বলে আজকেও বলছি। আপনারা জানেন যে যিনি এই অপারেশন লিড করছেন বা এই অপারেশনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যিনি, কালকে আমি একটা ভিডিও আপনাদেরকে পাঠিয়েছি, আমি জানি না পিসিআর সেটা কেন চালাচ্ছেন না। বিএলএ যে ভিডিওটা রিলিজ করেছে, সেই ভিডিওটা চালানোর প্রয়োজন ছিল। যিনি মুখ ঢেকে কথা বলছেন এবং অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তিনি একজন, আমরা সেই ভিডিওটা চালানোর চেষ্টা করছি আজব। ঠিক আছে। তো তিনি একজন গোল্ড মেডেলিস্ট ডক্টর এবং তিনি কোনো ওই পাকিস্তানের কোনো ওই আপনার ওই খারিজি মাদ্রাসার স্টুডেন্ট নয়। ভাবুন, তিনি আজকে তার ভবিষ্যৎটা, তার ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিয়ে তিনি আজকে আপনার, যেখানে তিনি সারা বিশ্বে যে কোনো জায়গায় হয়তো লক্ষ থেকে হাজার কোটি, লক্ষ হাজার ডলার রোজগার করতে পারতেন, লক্ষ লক্ষ ডলার রোজগার করতে পারতেন, তিনি সেই সমস্ত ছেড়ে, বিলাসিতা ছেড়ে তিনি আজকে এই লড়াইটা চালাচ্ছেন। এবং আপনাদেরকে বলে রাখি, তাদের মানবিকতার দিকটা এমনই। ওই ট্রেনটা কিন্তু কোনো সাধারণ ট্রেন ছিল না, প্রথমেই বলি। ওই ট্রেনটা কোয়েটা, যেখানে পাকিস্তানের মিলিটারি হেডকোয়ার্টার্স আছে, সেইখান থেকে যাচ্ছিল পেশোয়ার এবং তাতে 9টা কোচ ছিল। এবং একটা টানেলে ঢোকার সময় কিছুটা ট্রেন ঢুকে যায়, কিছুটা বাইরে থাকে। সেই সময় তাদের এত মেটিকুলাসলি তারা নিজেদেরকে তৈরি করেছে বিএলএ, তারা হিলটপের একটা অ্যাডভান্টেজ পেয়েছে এবং সেখান থেকে তারা ট্রেনটাকে রকেট লঞ্চার দিয়ে প্রথমে ব্লাস্ট করে, ওই দেখুন যেটা ধোঁয়াটা উঠছে, ট্রেনটাকে ওখানে থামায়। তারপরে তারা ট্রেনটা অকুপাই করে
এবং ট্রেনটায় ভর্তি ছিল, আপনারা জানবেন এসএসজি কমান্ডো, আইএসআই অফিসিয়ালস, পাকিস্তানি আর্মি রেগুলার্স, পুলিশ অফিসিয়ালস, এরা ভর্তি ছিল। তাদের মধ্যেও যারা বৃদ্ধা ছিলেন, মহিলা ছিলেন এবং শিশু ছিল, তাদেরকে বালোচ লিবারেশন আর্মি শুধু রিলিজই করেনি, তাদেরকে একদম সেফ প্যাসেজ কোনটা দিয়ে তারা বেরিয়ে যেতে পারবে সে এসকর্ট করে তাদেরকে সেই রাস্তায় তাদেরকে ছেড়ে দিয়ে এসছে। এবং বাকি এখনো পর্যন্ত আমার কাছে যা খবর, 250 থেকে 300 জন যারা পাকিস্তানি অফিসিয়ালস ছিল, আর্মি, এসএসজি কমান্ডো, এসএসজি কমান্ডোর ব্যাপারটা টোটালি চেপে যাওয়া হচ্ছে, এটা আমি অন্য সূত্র থেকে বলছি। এবং আইএসআই অফিসিয়াল তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানিরা কত হাস্যকর ব্যাপার দেখুন, যখন পুলওয়ামা এদের মনে পড়ে 40 জনকে যখন মেরেছিল তখন অস্বীকার করেছিল, আর তখন সাংবাদিক সম্মেলন যেমনি ওই আমাদের বাসের কন্ডাক্টররা বাড়ি থেকে ডেকে এনে ফাঁকা বাসে প্যাসেঞ্জার তোলে, সেরকম করে ডেকে এনে সাংবাদিক সম্মেলন করেছিল ওই গফ্ফুরকে। মনে পড়ে আপনাদের? আসিফ গফ্ফুর বোধহয় ওনার নাম ছিল, ডিজিআইএস পেয়ারে, যেটা সেনাবাহিনীর মুখপাত্র। সে সাংবাদিকদেরকে ডেকে এনে দফায় সাংবাদিক সম্মেলন করেছিল এবং বলেছিল যে সমস্ত মিথ্যে, অভিনন্দন কোনো F-16 শুট করেনি। তো সেই জায়গায় আমেরিকা চুপ করে আছে, কিচ্ছু বলতে পারেনি, কেননা তারা কোনো হিসেব দিতে পারেনি F-16-এর। কটা F-16 ছিল? 2টো F-16 শটডাউন হয়েছিল। আর তার রাডার সিগনেচার বলে একটা জিনিস হয়, অন্যদিন আলোচনা করব। রাডার সিগনেচার ভারতীয় বিমান বাহিনীর কাছে আছে। এবং আপনার আজকে তারা বলছে যে তাদের ওপরে যেহেতু মিডিয়ার সঙ্গে কথা বলার অধিকার নেই, সেহেতু তার যে বলেছে তার নামটা সে গোপন রেখেছে এবং বলছে অপারেশন ইজ ওভার, আমরা সমস্ত যাত্রীদেরকে উদ্ধার করেছি এবং 33 জন না কতজন টেররিস্টদেরকে, ওরা টেররিস্ট বলে ওদেরকে, আমি বলি যোদ্ধা, তো তাদেরকে মেরে দিয়েছে। কতটা মিথ্যে ভাবুন। পাকিস্তানি আর্মির ওপরে কেউ ভাবতে পারে তার কোনো ক্ষমতা আছে কারুর পাকিস্তানি আর্মির ওপরে কথা বলবে? তো এতটাই বোকা এরা। তো তারা 48 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিল, কালকে 150 জনকে মেরে দিয়েছে। এবং আজকে আমার কাছে এখনো পর্যন্ত 250 থেকে 250 মতন আছে ফিগার, সেটা আরও বাড়তে পারে। এবং 48 ঘন্টার মধ্যে ওই ট্রেনে যারা ছিল তাদের সংখ্যাও পর্যন্ত তারা ম্যানিপুলেট করেছে পাকিস্তান। ওটায় 450-র বেশি ছিল, 500 কিংবা 500-র অধিক ছিল সংখ্যা। তো এই হচ্ছে আপনার অবস্থা। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখ্য উপদেষ্টা, তিনি সামা টিভির সঙ্গে পাকিস্তানের সাক্ষাৎকারে টোটালি ভারতের ওপরে দায়টা চাপিয়ে দিলেন। এবং আমি আর্যদা এখানে একটু আপনাকে বিরত করব, আমি আসছি এই ভারতের উপর দায় চাপানোর জায়গাটা নিয়ে আমি আসছি, কিন্তু তার আগে আপনি যে ভিডিও ফুটেজটা পাঠিয়েছিলেন সেটা একটু ফুল ফ্রেমে দেখাতে চাইবো, যে দেখুন কি দাবি করছেন এই বিএলএ নেতা। Of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. It is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan and other foreign powers. You came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages, but now it's our turn. Baloch Liberation Army guarantees you that CPAC will fail miserably on Baloch land. আর্যদা, দুটো বিষয়, এক হচ্ছে এই নেতা, তার মুখে আমরা চীনের কথাটাও শুনলাম, এই সমস্ত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চীনের কি ভাবনা হতে পারে এক, আর যেটা আপনি বলছিলেন যে ভারতের ওপর দায় চাপিয়ে দেওয়াটা এত সোজা। কিন্তু আরও একটা বিষয় যেটা ভাবাচ্ছে আমাদের, যে অনেক জায়গায় এটা হয় যে হোস্টেজ করে রাখা হয় দাবি আদায়ের জন্য,
কিন্তু এখানে বালুচের সঙ্গে মানে বালুচিস্তানের সঙ্গে দীর্ঘদিনের যে টেনশন পাকিস্তানের চলছে বা ওনাদের যা যা নির্দিষ্ট দাবি, আপনার কি মনে হয় এরপরে সেই জায়গাটা পাকিস্তানের তরফ থেকে খানিকটা হলেও উষ্ণ কোনো রকম পদক্ষেপ নেওয়া হতে পারে? পাকিস্তানের কিচ্ছু করার নেই। পাকিস্তানের শুনুন, পাকিস্তানের শাহবাজ শরীফ আর পাকিস্তানের পুরো সেনাবাহিনীকে ওরা নাজেহাল করে দিয়েছে। ওদের সব ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছে এই দুজন। ওরা এদের আর কিচ্ছু করার নেই। এরা মিথ্যের মানে এপিটোম যাকে বলা হয়, মিথ্যে এবং আপনার কি বলবো, আপনার নৃশংসতার এপিটোম হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী। তো সেইখানে তিনটে কথা লক্ষ্য করুন, তিনটে জিনিস লক্ষ্য করুন। এনার সংকল্প, দৃঢ়তা, এবং তিনি কি বললেন, ইটস আ কন্টিনিউয়াস অপারেশন, 1 নম্বর। 2 নম্বর বললেন যে আমাদের মানে উই গ্যারান্টি, উনি গ্যারান্টি দিলেন যে সিপেক উইল বি মিজারেবলি পেইড, 2 নম্বর। এবং 3 নম্বর উনি বললেন যে ইউ কেম উইদাউট আওয়ার কনসেন্ট। চায়নাকে টোটালি ডিরেক্টলি একদম ওয়ার্নিং দিয়ে দিলেন যে বালোচ সি এবং গাদার পোর্ট আমাদের থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন আমাদের কনসেন্ট ছাড়া। শি জিনপিং সিপেক ভুলে যেতে পারেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শি জিনপিং ভুলে যেতে পারেন। আর তার সেই ক্রোধটা তিনি মেটাচ্ছেন পাকিস্তানকে দিয়ে ভারতের ওপরে। কেননা পাকিস্তান এবং চায়না দুজনেরই একদম বদ্ধমূল ধারণা ভারত এর পেছনে দায়ী। সিপেক কত বড় ক্ষতি করবে সেইটা কিন্তু ওরা একদম চেপে যাচ্ছে, এইটা জানবে। সিপেক একটা সাংঘাতিক জিনিস, চায়নার এক্সপ্যানশন যে পলিসি সেইটার জন্য তারা এই কাজটা করছে। এবং এরা প্রত্যেকে সুশিক্ষিত। আর আজকে আপনি জানবেন আপনি একটা উদাহরণ দেখান, বালোচ লিবারেশন আর্মি হামাজের মতন এই বাচ্চা মেয়ে থেকে আরম্ভ করে, বাচ্চা শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ মধ্যবয়সী যুবতী মেয়েদের ওপরে যৌন অত্যাচার করেছে। আর সেই হামাসদেরকে যোদ্ধা বলে একদল গ্রুপ। আমাদের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টাই একটা নিকৃষ্ট দল, এক টেররিস্টদের দল এরা, যারা হামাসদেরকে যোদ্ধা বলে। হামাসদের সঙ্গে বিএলএ তুলনা করে কোনো মানে হয়? বিএলএ কে আমি 100% সমর্থন করি। প্রতিটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখুন, সমস্ত জায়গায় দেখুন, সারা ওয়ার্ল্ড থেকে বিএলএর জন্য সাপোর্ট আসছে এবং সেই সাপোর্ট জারি থাকবে, অক্ষুণ্ণ থাকবে। যত বালুচিস্তান ছিন্ন হবেই, ওদের যে খনিজ পদার্থ এবং পেট্রোলিয়াম পদার্থ, তেল, সেগুলোকে লুটে পুটে নিয়ে যাচ্ছে। ওদেরকে শেষ করে দিয়েছে পাকিস্তান সেনা। গানশিপ হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিবর্ষণ করেছে, রাস্তায় দাঁড়িয়ে ওদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। সেই ভিডিওগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন। বেশ, সেই ভিডিওর প্রত্যাশা রইল আপনার কাছে। আজকে সময় একদম শেষ। আর্যবাবু, আপাতত ধন্যবাদ জানাতে হচ্ছে আপনাকে, এবং সৌম্য আর আমি দুজনেই ছিলাম। আমরা দুজনেই এবার 0 আওয়ার থেকে বিদায় নেব, কিন্তু দিনভর যা যা খবর হচ্ছে সেদিকে আপনাদের নজর থাকুক সিএন।